সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট। খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। ইনশাল্লাহ ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত সমাজবিজ্ঞান সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন সমাধান দেওয়ার জন্য খান নলেজ পয়েন্ট আছে তোমাদের পাশে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আমান খান, প্রভাষক সমাজবিজ্ঞান, দেউকলস বিএলএস কলেজ, বিশ্বনাথ, সিলেট। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব সামাজিক পরিসংখ্যানের ১৬তম ক্লাসটি। তোমরা যারা খান নলেজ পয়েন্টের সাথে আছো তোমরা জানো যে আমরা ধারাবাহিকভাবে ১৫টি ক্লাস আলোচনা করেছি। আজকে ১৬তম ক্লাস। একদম সামাজিক পরিসংখ্যানের শুরু থেকে শেষ পর্যন্ত করা হচ্ছে আমাদের প্ল্যান। তো আজকে আমরা ১৬তম ক্লাস আলোচনা করব। এর আগে আমরা ১৫টি ক্লাস একদম শুরু থেকে মধ্যমা পর্যন্ত আলোচনা করেছি। তো আজকে আমাদের প্রচুরকের বিষয়, আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রচুরক, এবং এই প্রচুরকের সম্পূর্ণ সমাধান করতে গিয়ে আমাদের এরকম ৪-৫টা ক্লাস লাগবে, কারণ প্রচুরক অনেক ধরনের হয়ে থাকে। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছ যে আজকে ১৬তম ক্লাসের শুরুতে আমরা একটু সূত্রটা নিয়ে আলোচনা করছি। প্রচুরকের দুইটা সূত্র আছে এখানে। এটা হচ্ছে আমরা যখন প্রচুরকের শ্রেণী ব্যবধান সহ গণসংখ্যা থাকে এই ধরনের মানের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করি। আর এটা ব্যবহার করি যখন এই সূত্রের সাহায্যে আমরা মধ্যমাটা বের করতে পারছি না, হ্যাঁ, তখন আমাদের আহ, অন্য পলিসি হিসাবে আমরা তখন এই সূত্রটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে কি, যে আগে আমাদেরকে মধ্যমা গড় মধ্যমা বের করতে হবে, বের করার পর মধ্যমার সাথে ৩ গুণ এবং গড়ের সাথে ২ গুণ, তারপর এটাতে এই গুণফল থেকে বিয়োগ করলে, এই গুণফলটা বিয়োগ করলে যে মানটা বের হয় এটা হয়ে যায় মধ্যমা বের হয়ে যায়। তো এখানে সূত্রের ব্যাখ্যা দেওয়া আছে। আমরা হয়তো যখন একটা অঙ্ক করব তখন আমরা ব্যাখ্যাটা নিয়ে আলোচনা করব। তো সূত্রগুলো একটু মুখস্থ করে নেবে। অনেক সময় ১ মার্কে আসে যে প্রচুরকের সূত্র লিখো, এরকম আসে। তো তারপরে বলছি যে এমও হচ্ছে মোড থেকে, মোড অর্থ প্রচুরক, এটা এমও। তারপর ইকুয়াল টু ডেল্টা, এখানে L1 প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 গুণ সি। এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা এগুলো ব্যাখ্যা করব এতে ক্লাসে, আমাদের অন্য ম্যাথের সাথে ব্যাখ্যা করব। তো একটু সূত্রগুলো মনে করে নেবে, মুখস্থ করে নেবে। হ্যাঁ, চলো ইনশাল্লাহ আমরা শুরু করি আজকের ১৬তম ক্লাসটি। তো শিক্ষার্থীরা দেখো, এখানে বেশ কয়েকটা মান দেওয়া আছে। তো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, ৭ কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে সামাজিক পরিসংখ্যানের যে ম্যাথগুলো আসে, এই ৩ ক্যাটাগরির ম্যাথ আসে। এই ৩ ক্যাটাগরির, এটা ১, এটা ২, এটা ৩। তবে আবার এগুলোর ভিতরে আবার বিভাজন আছে। তো আমরা একটু লক্ষ্য করতে হবে। দেখো যে এখানে যে আমরা আলোচনা করছি এই জায়গার মধ্যে, এখানে ২ ধরনেরই, হ্যাঁ, কিন্তু এখানে দেখো যে একটা মান আছে ৩ বার, আর এখানে একাধিক মান আছে একাধিকবার। একটু ভিন্নতা আছে। তো আজকে আমরা ইনশাআল্লাহ এই অংশটা আলোচনা করব ১৬তম ক্লাসে, এবং ১৭তম ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, এবং ১৮তম ক্লাসে ১৮, ১৯, ২০ এগুলোতে দেখা যাবে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। কারণ প্রচুরকও আমাদের গ্রাফ কাগজেও প্রচুরকের অবস্থান দেখাতে হয়। তো এই কারণে আশা করি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে। দেখো, এটা দেখতে এক মনে হলো, একটু যদি লক্ষ্য করো, দেখবে এখানে সর্বোচ্চ আছে ১৪, মানে কি ৬৫ আছে ১৪ বার, তাহলে অন্যগুলো ৫৫ আছে ১২ বার, ৭৫ আছে ৭ বার, তাহলে সবচেয়ে বেশি আছে কিন্তু ৬৫ ১৪ বার। তাহলে আমরা এখান থেকে কিন্তু ৬৫ আমাদের প্রচুরক বের হবে। আবার এখানে যদি একটু লক্ষ্য করো যে এখানে তো অনেক ১১৫ আছে ৭ বার, ১২৫ ১৭ বার, ১৩৫ ২৮ বার, দেখ ১৪৫ ৪৫ বার, ১৬৫ ৪৫ বার, মানে সবচেয়ে আছে ৪৫ বার করে, কিন্তু ৪৫ বার করে দুইটা মান আছে, ১০০ মানে ৪৫ ১৬৫। তাহলে কোনটা হবে প্রচুরক? এটা আমরা ১৭তম ক্লাস আলোচনা করব। তারপর দেখো, এখানে যদি লক্ষ্য করো আমরা, এটাও বহির্ভুক্ত পদ্ধতি, এটাও বহির্ভুক্ত পদ্ধতি। তাহলে এখানে যে স্যার আপনি দুইটা মান কেন লিখলেন? একটু লক্ষ্য করো, বহির্ভুক্ত পদ্ধতির মধ্যে এখানেও সর্বোচ্চ গণসংখ্যা ১৫, মানে ৫০ থেকে ৫৫-র ভিতরে ১৫টা মান আছে। তাহলে এই এই এর ভিতর থেকে আমাদের প্রচুরক বের হবে। আবার এখানে যদি লক্ষ্য করো যে এখানে ১৮টা করে আছে দুই জায়গায়, ৪০ থেকে ৪৫-এর মধ্যে ১৮টা মান আছে, আবার ৫০ থেকে ৫৫-র ভিতরে ১৮টা মান আছে। তাহলে এখন কোন জায়গা থেকে প্রচুরক বের হবে?
তখন কিন্তু আমাদের ওই যে প্রচুরকের ভিন্ন যে সূত্রটা আছে, যেখানে গড় এবং মধ্যমা বের করে প্রচুরক নির্ণয় করতে হয়, তখন কিন্তু এই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। তাহলে এটা দেখতে এক হলেও কিন্তু এটা ভিন্নতা আছে। আর এটা তো হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি, তোমরা জানোই যে আমরা মধ্যমা তৈরি করতে গিয়ে অন্তর্ভুক্ত পদ্ধতিকে প্রকৃত শ্রেণীসীমার সাহায্যে বহির্ভুক্তর মতো বানিয়ে তারপর আমাদেরকে অঙ্কটা করতে হয়েছে। কারণ আমাদের গ্রাফ কাগজে তো অন্তর্ভুক্ত দিয়ে গ্রাফ কাগজ করা যায় না, বহির্ভুক্ত করতে হয়। তো এটা একটা বিষয়। তো এই কারণে দেখা গেছে এই জায়গাতেই ২-৩ টা ক্লাস চলে যাবে। তো আশা করি তোমরা মানে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবে এবং খান নলেজের আ সাথেই থাকবে। এবং যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে। চলো আমরা আজকের ক্লাস শুরু করি। শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা ২ টা আ অঙ্ক সমাধান করব। ছোট, ছোট অঙ্ক। এগুলো আমাদের ১ মার্কেও আসে, আবার এগুলো আমাদের ৪ মার্কেও আসে। দেখো, এখানে বলা আছে নিম্ন উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করো। হ্যাঁ, তো আমরা প্রচুরক নির্ণয় করে এখানে আগে মানগুলো দেখবে। কয়টা মান আছে। তারপর আমাদের সমাধান দিয়ে আমরা লিখব উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাই। আমরা ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোটতে সাজাবো। তাইলেই কোন মানটা কতবার আছে তোমার চোখে ধরা পড়ে যাবে। দেখো, এখানে সবচেয়ে ছোট আছে ২, আমি এখানে ২ লিখলাম। তারপর আছে ৪, এখানে ৪ লিখলাম। তারপর আছে ৫, তারপর ৫ লিখলাম। দেখো, ৬ আছে ৩ টা। ১ টা, ২ টা, ৩ টা। একটু লক্ষ্য করো যে ৬ কয়টা আছে। এই যে দেখো, ৬ আছে এই যে ১ টা, ২ টা, এই যে ৩ টা। তাহলে আমি এখানে এই যে ৬ লিখলাম ৩ বার। তারপর যে লক্ষ্য করো, আমরা তারপর আনলাম ৭ কে, ৭, তারপর আনলাম এই যে ৮ কে, ৮, তারপর আনলাম ৯ কে। এখন কিন্তু আমার চোখে অটোই ধরা পড়ে গেছে যে কোন সংখ্যাটা বেশি। কারণ আমরা তো শুরুতেই বলছি প্রচুরক কাকে বলে? যেই সংখ্যাটা একাধিকবার আছে এটাকে প্রচুরক বলে। এখন ধরো তুমি একটা টেবিলে খাইতে বসছো। দেখা গেল যে এখানে নাস্তা করতে বসছো, এখানে ১০ টা কলা আছে, ৫ টা আপেল আছে, ৬ টা মাল্টা আছে। এরকম আরো কিছু ফল আছে। কিন্তু দেখলা যে সবচেয়ে বেশি আছে কলা ১০ টা। তাইলে কি ১০ টা কলা মানে এখানে প্রচুরক কলা। কলা বেশি আছে, এখানে ১০ টা কলা আছে। তো এরকম উপাত্ত যখন দেয়া থাকবে, যে উপাত্তটা বেশি থাকবে এটা হবে প্রচুরক। তো এখানে আমরা সাজানোর পরে দেখলাম যে এখানে এই যে আমাদের ৬ আছে, দেখো কয়টা আছে? ৬ ৩ টা আছে। তাহলে আমরা লিখব যে পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে ৬ সংখ্যাটি সর্বাধিক ৩ বার রয়েছে। ৬ সংখ্যাটি সর্বাধিক ৩ বার রয়েছে। সুতরাং প্রচুরক ৬। নির্ণেয় প্রচুরক ৬। অনেকে কি করেন যে ৬ সংখ্যাটি সর্বাধিক ৩ বার আছে। উত্তর ৩। মানে এই ৩ বারটাকে লিখে দেয়। আমি দেখছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতাগুলোতে। একটু লক্ষ্য করবে, তোমার একটু ভুলের জন্য মার্কস না কেটে যায়। যে ৬ সংখ্যাটি সর্বাধিক ৩ বার আছে, সুতরাং প্রচুরক ৬। নির্ণেয় প্রচুরক ৬। আচ্ছা দেখো, এখানে আবার একটু লক্ষ্য করো। এখানে অনেকগুলো মান দেওয়া আছে। হ্যাঁ? তো এখানে মানগুলোকে আমরা কি করব? ওইটার মতোই মানগুলোকে সাজিয়ে নিব। এই যে আমি সাজায় নিলাম। সাজানোর পরে দেখো, সাজাইলে কিন্তু আমার চোখে ধরা পড়ে যাবে। আচ্ছা, অনেকে যে ভুলটা করে, দেখো এখানে কিন্তু অনেক মাইনাসের মান আছে। দেখো ১৫, -2, -4, -8, -5, -8, তারপর আছে 9, -4, 10, -4, -8, 13, 8, 4 এরকম মান দেওয়া আছে। তো আমি এগুলাকে ছোট থেকে বড়তে সাজাই নিলাম। এখানে সবচেয়ে ছোট কোনটা? এখানে ২ টা পার্ট করবে, আমরা যারা জানি যে ধনাত্মক মানগুলো যেগুলোর আগে ধনাত্মক কোনো চিহ্ন নাই, মাইনাস নাই, এগুলো ধনাত্মক। ধনাত্মকগুলো তো বড় আমরা জানি। আর মাইনাসের যে মানগুলো এগুলো তো ছোট জানি আমরা, ঋণাত্মক মান এগুলো ছোট। এখন কোনটা ছোট? তোমরা বলো তো, -4 ছোট না -8 ছোট? অনেকেই ভুল করে বলবে, স্যার এখানে ছোট হচ্ছে -4। না, এখানে -8 ছোট। কারণ যে সংখ্যাটা ধনাত্মক থাকলে বড় হওয়ার কথা, কিন্তু আগে মাইনাস মানে বসলে এটা ছোট হয়ে যায়। এখানে সবচেয়ে ছোট হচ্ছে -8, তারপর হচ্ছে -4, তারপর হচ্ছে মানে সবচেয়ে ছোট কিন্তু -8। এটার থেকে বড় হচ্ছে -5, এটা থেকে বড় হচ্ছে -4। এখন যদি আমি সাজাই ছোট থেকে বড়তে, তাহলে ছোটকে -8 কিন্তু সবচেয়ে ছোট। এই যে -8, তো -8 কবার আছে? ১ বার, ২ বার, ৩ বার। এই যে আমি এখানে ৩ বার -8 লিখে নিলাম। ৩ বার, হ্যাঁ? তারপর দেখো, তারপর কি আছে? আমি যদি লক্ষ্য করি, তারপর আছে দেখো -5, এই যে আমি এখানে -5 লিখে নিলাম। তারপর দেখো -4, তারপর দেখো -4, এই যে দেখো -4, -4 দেখো কয়বার আছে? এই যে ১ বার, তারপর আছে এই যে ২ বার, তারপর আছে এই যে ৩ বার। তাহলে এখানে আমরা ৩ টা -4 বসায় দিলাম। তারপর আছে কি -2, এই যে -2 বসায় নিলাম। তারপর আছে দেখো, এরপরে কি আছে বড়? ৪, তারপর আছে ৮, এই যে ৮, তারপর আছে দেখো ৯, এই যে ৯, তারপর আছে এই যে ১০, এই যে ১০, তারপর আছে ১৩, এই যে ১৩, তারপর আছে এই যে ১৫, এই যে ১৫। এরকম করে ছোট থেকে বড়তে সাজাবো। এই সাজানোটা পারলে কিন্তু তুমি সলভ করতে পারবে। আচ্ছা, এখন যদি দেখা গেল যে এখন তো আমাদের কাজ শেষ। এখন আমরা কি লিখব? যে পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে, আচ্ছা দেখো এখানে -8, -8 দেখো, -8 আছে ৩ বার,
আবার -4 আছে এখানে 3 বার। মানে সমপরিমাণ দুইটা মান আছে। দুইটা মান সমপরিমাণ। দেখো এখানে কি বলছে আমরা যে পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে -8 এবং -4 সংখ্যাটি সর্বাধিক 3 বার আছে। মানে দুইটা সংখ্যাই 3 বার করে আছে। এখন তো এর উপরে তো কোনো সংখ্যা নাই। এই দুইটা সংখ্যাই বেশি, হ্যাঁ বেশি 4টা 4টা -8 4টা -4। তো এখন কি লিখবো যে -8 -4 সংখ্যাটি সর্বাধিক 3 বার রয়েছে। সুতরাং দ্বিপ্রচুরক। কারণ এখানে দুইটা সমপরিমাণ, এখানে দ্বিপ্রচুরক। এখানে কিন্তু শুধু প্রচুরক। কারণ যেহেতু 6 3 বারে, শুধু একটাই 6 বেশি আছে। 6 এই মাত্র 3 বার, অন্য কোনো সংখ্যা বেশি নাই। তো এখানে সমপরিমাণ। কারণ মূল কথা হলো যদি এখানে -8 একটা মানে কমে যাইতো, তাহলে কিন্তু আমরা লিখতাম প্রচুরক মানে -4। কারণ -4 তখন 3টা থাকতো। কিন্তু আমরা যখন দেখবো যে দুইটা মানই সমান এবং এই দুইটা মানই সর্বোচ্চ, তখন আমি কি করব? তখন আমি লিখব যে দ্বিপ্রচুরক। সুতরাং দ্বিপ্রচুরক -8 -4। নির্ণয় প্রচুরক -8 -4। এখন অনেকে প্রশ্ন করে, স্যার যদি কোনো ক্ষেত্রে এখানে -5 টাও 3টা থাকতো, তাহলে আপনি কি করতেন? তাহলে আমরা তখন লিখতাম যে এই জায়গার মধ্যে লিখতাম ত্রিপ্রচুরক। ত্রিপ্রচুরক। যে ত্রিপ্রচুরক -8 -5 -4। যেহেতু দুইটা, এখানে লিখছি দ্বিপ্রচুরক। 3টা থাকলে ত্রিপ্রচুরক। এখন এর চেয়ে বেশি আসে না, সর্বোচ্চ দ্বিপ্রচুরক পর্যন্ত আসে, ত্রিপ্রচুরকও আসতে দেখি নাই। এরকম আসলে আমরা দ্বিপ্রচুরক কথা উল্লেখ করবো যে নির্ণয় দ্বিপ্রচুরক -8 ও -4। আচ্ছা, এখন যে স্যার যদি এটা 1 মার্কের জন্য আসে, আপনার 4 মার্কের জন্য আসলে না আমরা এত গুছায় গাছায় লিখতাম। 1 মার্কের জন্য আসলে এত গুছায় গাছায় লেখার সময় আছে? ঠিক আছে, তখন কি করবে? এই ছোট থেকে বড়তে ঠিকই সাজাবে, কিন্তু সাজানোর পর কি করবে? তোমরা যে কাজটা করবে তখন এরকম এই যে টান দিয়ে দেখা, এর নিচে আন্ডারলাইন করে এরকম দেখাইবে। দেখাইতে এরকম ধরো দেখানোর পরে এরকম আন্ডারলাইন দেখাই দিয়ে এখানে লিখবে যে সুতরাং প্রচুরক 6। এরকম টানটা দেখাই দিবে 3টা প্রচুরক পাইছো, মানে তুমি 3টা পাইছো একত্রে, নিচে আন্ডারলাইন করে দেখাই দিবে এবং নিচে টানটা লিখে দিবে যে নির্ণয় প্রচুরক 6 কথা লিখে দিবে। এটা আগে চোখে ধরাই দিবে। আর যদি এখানে থাকলে কি করবে? যদি এরকম হয় তাহলে এরকম তুমি এটা আন্ডারলাইন করলে তো, তারপর এখানে আন্ডারলাইন করলে, তারপরে কি করবে? এরকম টান্দা দেখাই দিবে। টান্দা দেখাই দিয়ে এই জায়গার মধ্যে লিখে দিবে যে দ্বিপ্রচুরক -8 -4। তাইলে তোমার হয়ে যাবে। 1 মার্কের জন্য তো এত কথা বলার দরকার নাই। তখন তুমি সহজে এরকম দেখাই দিয়া তারপরে এরকম নিচে দেখাই দিলেই হবে যে দ্বিপ্রচুরক এত। এটার নিচে আন্ডারলাইন করতে হবে না, জাস্ট এখানে আন্ডারলাইন করবে। করে এরকম টান দিয়া তখন দ্বিপ্রচুরক -8 -4 উল্লেখ করে দিবে। তো শিক্ষার্থীরা, 16তম ক্লাসটা আজকে এখানেই, কারণ যেহেতু আমরা সূত্রে বর্ণনা করছি এই কারণে ক্লাসটাকে বড় করতে চাচ্ছি না। আমরা পরবর্তী ক্লাসে, আমরা 17তম ক্লাসে তখন আমরা বিচ্ছিন্ন চলক ইও সহকারে দেখাবো, ওই যে গণসংখ্যা সহ দেখাবো। এখানে কিন্তু জাস্ট বিচ্ছিন্ন চলক, গণসংখ্যা নাই। তো আমরা 17তম ক্লাসে ইনশাল্লাহ ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকে এখানেই রাখছি। যদি এ ব্যাপারে কোনো কথা থাকে তোমরা ভিডিওতে কমেন্টস করবে। আমি কমেন্টস করলে বুঝতে পারবো তোমরা কি চাচ্ছ আমার কাছে। তখন আমি তোমাদের কমেন্টস অনুপাতে আমি প্রয়োজনে নতুন করে ভিডিও তৈরি করে দিব তোমাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হলে। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো শিক্ষার্থীরা, ইনশাল্লাহ আমরা 16তম ক্লাস থেকে আজকে বিদায় নিচ্ছি। আশা করছি ইনশাল্লাহ তোমাদের সাথে 17তম ক্লাসে দেখা হবে। তবে 17তম ক্লাসে আমরা আলোচনা করব প্রচুরকের, বিচ্ছিন্ন চলকের গণসংখ্যা সহ যে মানগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। আর তো এরকম ধারাবাহিকভাবে আমরা প্রচুরকগুলো শেষ করব 4-5টা ক্লাসের মাধ্যমে। তবে যদি তোমরা কেউ ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখো, আমি আশা করি তোমাদের সামাজিক পরিসংখ্যান নিয়ে কোনো প্রশ্ন থাকবে না এবং তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর তোমাদের ভালো রেজাল্টই আমার কাম্য। এটা আমার সার্থকতা আমি মনে করি। তো আশা করছি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খান নলেজ পয়েন্টের সাথেই থাকবে। তো আম এ তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমাদের জন্য সহজ হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।